আমার স্পষ্ট মনে আছে সরকারি স্কুলে পড়ার কারণে 15ই আগস্টে সরকারি ছুটি থাকা সত্ত্বেও আমাদেরকে স্কুলে যাইতে হইতো, না গেলে টিসি দেওয়া হইতো, ওই ভয় দেখানো হইতো। আমি গান গাই দেখে আমাকে বাধ্য করা হয়েছিল ক্লাস টিচারের মাধ্যমে যে শোনো একটি মুজিবরের কণ্ঠে ওই গানটা মানে গাওয়ার জন্য। নিজের টাকায় 20 কেজি রসগোল্লা কিনছিলাম আমি। আমরা তো বিদেশে ছিলাম ভাই, আমরা তো একটা সুখের জীবনে ছিলাম, যখন সময় পাইতাম অ্যাক্টিভিজম করতাম। ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের বুড়াগুলো কেটে ফেলছিল, আমাদের জিব্বা কেটে ফেলছিল, আমাদের কানের পর্দা ফাটাই দিছিল। বাংলাদেশে আমার মনে হয় না আমি ছাড়া জিয়াউর রহমানের নিয়ে আর কেউ র্যাপ গান করছে। আমি জিয়াউর রহমানের নিয়ে 2টা র্যাপ গান করছি, দ্যাট ওয়াজ ইনক্রেডিবল। আমার মানে আমি এখনো যখন তাদের ভিডিও দেখি না, আমার চোখে পানি আসে। আমার নিজের কোনো আপন ভাই নেই, তারপরেও। আসসালামু আলাইকুম, প্যাট্রিয়ট লেন্সে আবারও স্বাগতম। আজকে আমার জন্য একটু বিশেষ দিন। আমার খুব পছন্দের একজন মানুষ, যিনি সৌন্দর্যে, মানবিক সৌন্দর্যে যেমন অসম্ভব ধরনের সুন্দর, ঠিক তেমনি মানবিক গুণাবলীতেও। আজকের এই সময়টা শুধু সময় নয়, স্বপ্নের অগ্রসর যাত্রার সময়। আজকের আমাদের সাথে আছেন এমন একজন সাংস্কৃতিক কর্মী, যার কবিতা আমাদেরকে গত 17 বছর দ্রোহের মধ্যে অগ্নিত করেছে, যার গান শুধু গান ছিল না, গান মানুষকে নাচায়, ওনার গান মানুষকে জাগিয়েছিল। আমাদের প্রিয় মানুষ রাজ শান্তনু ভাই, প্রবাসী থেকে যিনি বাঙালিকে জাগিয়েছিলেন বহু বছর ধরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। রাত ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রাহান ভাই, আপনি কেমন আছেন? আমি খুব আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। রাত ভাই, আমি আজকে আপনাকে পেয়ে আমরা ধন্য, প্যাট্রিয়ট লেন্স ধন্য। আমরা ছোটোখাটো কিছু মানে টপিক্স নিয়ে আলোচনা করবো আজকে, সেটা পলিটিক্যাল, আপনার কালচারাল অ্যাক্টিভিটিস, সব কিছু নিয়ে। শিওর। আমি ফার্স্টে বলতে চাই, আসলে প্যাট্রিয়টিক লেন্সের যে বিহাইন্ড দ্য সিনের মানুষগুলা, এই মানুষগুলোর সাথে কিন্তু আমার 15-16 বছর ধরে সম্পর্ক। এবং আমার আপন কোনো ভাই নাই, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, ছেলে, আমার একটা বোন আছে। এই বিহাইন্ড দ্য সিনের প্রত্যেকটা মানুষই আমার ভাই ছিল গত 15-16 বছর ধরে। সো ইটস মাই হাম্বল প্রিভিলেজ যে আমি এখানে আজকে আসি, আলহামদুলিল্লাহ। এবং ফাইনালি আমার ভাইদের সাথে আমি বসতে পারতেছি, কাজ করতে পারতেছি। সো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি নিজেকে কবি বলেন নাকি গায়ক বলেন? আর আপনার এই যাত্রা শুরু কোথা থেকে? আপনি কি সচেতনভাবে রাজনৈতিকভাবে এসেছেন, নাকি সময় আপনাকে রাজনৈতিক সচেতন করে ফেলছে? আমার জন্মটাই আসলে বিএনপি পরিবারে। আমার মায়ের বাড়ি মুন্সিগঞ্জ, আর আমার বাবার বাড়ি হলো ঢাকা দোহার। সো আমাদের যে বেড়ে ওঠাটা, আমি আমার মুন্সিগঞ্জেও দেখছি মানে বিএনপির একটা জনপ্রিয়তা, এবং দোহারেও তাই। তো ছোটোবেলা থেকেই বাবার বাড়ি, মায়ের বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি, সব কিছুই ওই জিয়াউর রহমানের যে আদর্শটা, এবং পরবর্তীতে এসে 90s বেগম জিয়ার যে উত্থানটা এবং এরশাদ বিরোধী আন্দোলনটা আমার এখনও ছোটো ছোটোভাবে মনে আছে। 91-এর নির্বাচনে আমার মনে আছে, আমি তখন ক্লাস 2-3-তে পড়ি হয়তো বা। আমি পুরান ঢাকার ছেলে, লালবাগের ছেলে। তো ওই আমার মাথার মধ্যে এলাকার এক আঙ্কেল একটা লাল আর সবুজ রঙের কাগজ আর প্লাস্টিকের বানানো একটা ক্যাপ পরাই দিয়েছিল, যে ক্যাপের মধ্যে ধানের শীষ লেখা, বাংলাদেশ জিন্দাবাদ লেখা। তো ওই যে মাথায় ক্যাপটা যে মগজে ঢুকলো, তো ওইখান থেকে আসলে ওই ভালোবাসাটা। এবং আমার বাবা তখন যুবদল করতেন। পরবর্তীতে আমার বাবা জাতীয়তাবাদী আইনজীবী সমিতি ফোরামের একজন সিনিয়র নেতা ছিলেন, ম্যাডামের উকিল ছিলেন, তিনি লয়ার ছিলেন। সো সব কিছু মিলিয়ে ওই পরিবেশটাই বড় হওয়া, এবং ছোটোবেলা থেকে গানটা শেখা হয়েছে। তো ওই দুইয়ের মিশ্রণে এসে আসলে আমার একটা রাজনৈতিক বোধ ছোটোবেলা থেকেই ছিল। পরবর্তীতে যখন একটু বড় হই, 96-2001 আওয়ামী দুঃশাসনটা আমি খুব কাছের থেকে দেখছি, কারণ আমি সরকারি স্কুলে পড়ছি। সো এখনকার জেনারেশন যারা, বা যাদের বয়স 30-এর নিচে, তারা হয়তো বা এই আওয়ামী ফ্যাসিজমের গত 17 বছরের কথা বলে, কিন্তু আমার কিন্তু ওই 96-2001-এর দুঃসহ স্মৃতি মনে আছে। আমার স্পষ্ট মনে আছে সরকারি স্কুলে পড়ার কারণে 15ই আগস্টে সরকারি ছুটি থাকা সত্ত্বেও আমাদেরকে স্কুলে যাইতে হইতো, না গেলে টিসি দেওয়া হইতো, ওই ভয় দেখানো হইতো। আমি গান গাই দেখে আমাকে বাধ্য করা হয়েছিল ক্লাস টিচারের মাধ্যমে যে শোনো একটি মুজিবরের কণ্ঠে ওই গানটা মানে গাওয়ার জন্য। সো ইটস অল টুগেদার
ইট ওয়াজ এ ভেরি বিটার টেস্ট ইন মাই ব্রেইন। সো এবং ওই সময়টা ঢাকা কলেজে দুইটা গ্রুপ ছিল মানে ছাত্রলীগের, একটা ছিল আমির হোসেন আমু গ্রুপ, একটা ছিল তোফায়েল গ্রুপ। ওদের বিধ্বংস মানে আমরা গুন্ডামি দেখছি। ধানমন্ডি এলাকায় থাকতে হইলো আবুল হাসনাত আবদুল্লাহ, চিফ হুইপ ছিল সেই সময়কে বরিশালের, তার ছোট ছেলে হাসনাত আবদুল্লাহ, তো ওর বদমাইশি আমরা দেখছি। সো সব কিছু মিলাই একটা বিরক্তি তো ছিলই। তো পরবর্তীতে 2001-এর নির্বাচনে আমি ক্লোজলি আমাদের ঢাকা 8 তখনকার লালবাগ, আজিমপুর, সেই এলাকাটা হাজারীবাগ, আমি নাসিরউদ্দিন পিন্টু ভাইয়ের সাথে একদম ক্লোজলি কাজ করছি। এবং সেই সময় মনে আছে আপনার নিশ্চয়ই যে তখনকার নির্বাচনী ক্যাম্পগুলো খুঁজে বেড়া দিয়ে ছোট ছোট ক্যাম্প ছিল, হিন্দি গানের সুরে বা বিদেশি গানের সুরে বাংলা প্যারোডি গান, ওই গানগুলো আমি লিখতাম পিন্টু ভাইয়ের জন্য। এবং পিন্টু ভাই টু লাইক মি সো মাচ বিকজ ওনার মানে যে গ্যাদারিংটা ছিল, ওই গ্যাদারিংয়ের মধ্যে আমি একটু ডিফারেন্ট ছিলাম হয়তো ওনার চোখে। তো উনি আমারে শান্তনু ডাকতেন, উনি আমার শান্তনু, হ্যাঁ, ঢাকায় ল্যাঙ্গুয়েজ। এবং ওনার কিছু কাজিন ছিল আমাদের ফ্রেন্ড। সো ইট ওয়াজ ফান। এবং আমার মনে আছে তখন তো আমি খুব মানে বেশি বড় না, বেশি টাকা পয়সা পকেটে ছিল না। এবং 2001-এর নির্বাচন যে আমরা এইভাবে ল্যান্ডস্লাইড জিতবো সেটাও আমার ধারণা ছিল না। জিতলাম যেদিন, আমি কামরাঙ্গীচর থেকে নৌকায় পার হয়ে খোলামোড়া গেলাম, মানে কেরানীগঞ্জ গেলাম, নিজের টাকায় 20 কেজি রসগোল্লা কিনছিলাম আমি। ওই 20 কেজি রসগোল্লা কিনে আমি আমার মহল্লায় টুকটাক দুইটা করে সবার বাসায় বিলাইছিলাম। সো এইভাবে শুরু। তারপর পরবর্তীতে 2004-এ আমি অস্ট্রেলিয়া চলে আসলাম। আমার বাবা তখন পিপি, মানে সেই সময়কার আইন অঙ্গনের যত বিএনপির বোনাফাইড নেতা ছিলেন, যেমন মরহুম সানাউল্লাহ মিয়া সাহেব আঙ্কেল, মানে আমি তাদের কোলে বড় হয়েছি। তারপর হ্যাঁ মাসুদ তালুকদার আঙ্কেল, মানে এরা সবাই মানে আমাদের বাসায় আসতেন। নাজমুল হুদা সাহেব আসতেন, খন্দকার ফেনীর যে মাহমুদ, ওনারা আসতেন। সো ওইটা দেখে বড় হওয়া। এবং একটা মজার কথা বলি যে বললাম যে বাবা যুবদল এবং পরবর্তীতে ম্যাডামের লয়ার ছিলেন। তো ম্যাডাম পিএম অফিস থেকে যখন 91-96 সময়টায় ওই নববর্ষ, হ্যাঁ, তারপর হ্যাপি নিউ ইয়ার, ঈদের কার্ড আসতো, বাবা ওই কার্ডগুলো ইস্যু করতো আমার নামে। তো আমার কাছে মনে হইতো বেগম জিয়া স্বয়ং আমাকে কার্ডগুলো পাঠাইছে। সো ওই যে ওই ইমোশনগুলো নিয়ে বড় হওয়া। এবং এই তো পরবর্তীতে অস্ট্রেলিয়া গেলাম। অস্ট্রেলিয়া গিয়ে পড়াশোনা, কাজ করে টিউশন ফি জোগাড় করা, অনেক কষ্টের একটা জীবন ছিল সেটা। তো তখন আসলে তো আর এরকম সোশ্যাল মিডিয়াও ছিল না। তো পলিটিক্স থেকে একটু দূরে চলে গেলাম। তখন নিজের পড়াশোনাটা শেষ করতে হবে, হ্যাঁ, পিআর অ্যাপ্লাই করতে হবে, সিটিজেনশিপ পাইতে হবে, অল দ্যাট। তো এইভাবেই শুরু। 2010-এ আমি একবার দেশে আসলাম। আমি তখন প্রফেশনাল মিউজিক করি বাংলাদেশে। অস্ট্রেলিয়া থাকি, বাট আমি বছরে 2-3 বার করে আসি, গানের রেকর্ডিং করি, সিডি অ্যালবাম রিলিজ করি, এবার চলে যাই। ওই 2010-এ আমি যখন নভেম্বর-ডিসেম্বরে দেশে, ডিসেম্বর মাসে ম্যাডামের বাসা থেকে, মনিরুল হক রোডের বাসা থেকে ম্যাডামকে উৎখাত করা হলো। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট স্ট্রাইক ইন মাই হেড। এর আগে অবভিয়াসলি বিডিআর আমার জীবনে একটা বড়, কারণ আমার বাসার কাছে ওটা হয়েছে। বা পিন্টু ভাইয়ের যে বিডিআর থ্রু দিয়ে পিন্টু ভাইয়ের অ্যারেস্ট করা হলো। পিন্টু সাহেব তো আপনার মানে পছন্দের মানুষ ছিলেন, ক্লোজ মানুষ ছিলেন। ওই সময় তাকে মানে জেলখানায় মেরে ফেলা হয়, মেরে ফেলা হয়েছে 2015-তে, কিন্তু মানে অ্যারেস্ট ছিলেন সেই সময়টা। তো তখন এই যে ব্যাপারগুলো, সেগুলো আমার খুব মানে ইম্প্যাক্ট করতো। আমার এখনো মনে আছে 2010-11-তে, না 11 বা 12-তে, আমি ডেটটা মনে নাই, ওই তখন ইলিয়াস সাহেব আমাদের মানে মরহুম, আমি মরহুমই বলবো, আমি আমার আল্লাহ তার ভেস্ত নসিব করুক, আমি শিওর উনি আল্লাহর আরশের ছায়াতেই আছেন। তিনি যখন তিস্তা নিয়ে যেই আন্দোলন করলেন, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার একটা খেলা আমি দেখতে গেছিলাম ব্রিসবেনের গ্যাবা স্টেডিয়ামে। আমি বাংলাদেশ থেকে বাবারে বলে ওই তিস্তার জন্য একটা ব্যানার করছিলাম এবং গেঞ্জি বানাইছিলাম, এবং আমার সাথে আরো 2 ভাইরে আমি নিয়ে গেছিলাম, আমার মানে থাকে ওনারা, আমরা 3 জন ওই গেঞ্জি পরে ওই ব্যানার ধরে দাঁড়াইছিলাম। মানে এগুলাই আসলে, মানে আমি সবসময় বলি ভাই একটা কথা, যে আপনারা বলেন না যে এই রাহাত শান্তনু বা যারা বিদেশে থেকে এত বছর অ্যাক্টিভিজম করছে খুব সাহসী, আমরা আসলে সাহসী না, বরঞ্চ সাহসী তারা যারা বাংলাদেশে থেকে স্বনামে বেনামে আমাদের পোস্টগুলোতে লাইক করতো, কমেন্ট করতো, শেয়ার করতো। দে আর দ্য মোস্ট ব্রেভেস্ট ওয়ান অ্যামং আস। কারণ আমরা তো বিদেশে ছিলাম ভাই, আমরা তো একটা সুখের জীবনে ছিলাম, যখন সময় পাইতাম অ্যাক্টিভিজম করতাম। কিন্তু এই মানুষগুলা এই আয়না ঘরের দেশে
এই জালিমের দেশে মজলুম হয়ে থেকেও তারা জীবনের সব থেকে বড় রিস্ক নিয়ে তারা আমাদের কাজগুলো অ্যাপ্রিসিয়েট করছে। সো আমার সব ভালোবাসা, সব সম্মান, সব শ্রদ্ধা শুধু তাদের প্রতি। আপনার চোখে আজকে বাংলাদেশের ফ্যাসিবাদের অবস্থা কি? এটা কি ভাঙতেছে নাকি শুধু রূপ বদলাইছে? আর ফ্যাসিবাদের পতন হয়েছে নাকি শুধু সরকারের পতন হয়েছে, নাকি আমরা আসলে ফ্যাসিজম মনে মনে মানে জাস্ট খোলস বদলাইছে কিন্তু সেই মানে মানুষের মধ্যে ফ্যাসিজম আসলে রয়ে গেছে? হ্যাঁ। আর ফ্যাসিবাদের লড়াইয়ের সাথে সাংস্কৃতিক লড়াইয়ের আপনি কীরকম এটা মানে কোরিলেশন দেখতে পাচ্ছেন? দুইটা প্রশ্ন, সো আমি উত্তরটা একটু ভেঙে দিই। হ্যাঁ প্লিজ। আমি যখন রায়হান ভাই অ্যাক্টিভিজম করছি, টু বি ভেরি অনেস্ট, আমার এই বুড়া আঙ্গুলটা জানে আমি কারে ভোট দিব। জি। আমি একটা দলের ভোট দিতে পারবো, একটা প্রার্থীর একটা ভোট মার্কারে দিতে ভোট দিতে পারবো, পারবো। হ্যাঁ। কিন্তু আমার অ্যাক্টিভিজমটা ছিল তখন বাংলাদেশে আমার কাছে পলিটিক্যাল পার্টি ছিল স্রেফ দুইটা। এক দল ভোট দিতে চায়, এক দল ভোট দিতে দেয় না। লিটারেলি গত 17 বছর আমরা আসলে 19টা আঙ্গুল নিয়ে, মানে আমাদের তো পায়ের 10টা আঙ্গুল আর হাতের 10টা আঙ্গুল, কিন্তু আমাদের আদতে আঙ্গুল ছিল 19টা। কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের বুড়া আঙ্গুলটা কেটে ফেলছিল, আমাদের জিব্বা কেটে ফেলছিল, আমাদের কানের পর্দা ফাটাই দিছিল। সো সেই জন্য ওই সময়টা আমি লিটারেলি সবার সাথে কাজ করছি। মানে আমার বিএনপির অবভিয়াসলি দিস ইজ মাই পার্টি, দিস ইজ মাই হোম গ্রাউন্ড, আমি তাদের জন্যও কাজ করছি। আবার আমি সে সময় মাহমুদুর রহমান সাহেবের জন্য কাজ করছি। আমি আমার দেশের টাইটেল সং আমার করা, আমি 1 টাকা নেই তার কাছ থেকে, কারো কাছ থেকে। আমি আজ পর্যন্ত কেউ বলতে পারবেন আমি একটা গান করছি কারোর কাছ থেকে 1 পয়সা নিছি, আমি এটা অন ক্যামেরা বলতে পারি। মানে আমি এমনিতে পার্সোনাল লাইফে আমি দুইটা জিনিসে খুব কেয়ারফুল, যে আমি নিজেরে বলি যে রাহাত, অ্যাজ লং অ্যাজ টাকা পয়সা আর মেয়ে মানুষ নিয়ে তুমি একদম ক্লিন থাকো, এরপরে তোমার কেউ গালি দেখ, তোমার বাপ মা তুলে গালি দেখ, আমার কিছু যায় আসে না। তো যেটা বলতেছিলাম যে ওই সময়টা, হাসিনার সময়টায় আমার কাছে মনে হচ্ছে আমরা প্রত্যেকে তো প্রত্যেকের ভাই ব্রাদার। আমরা এরা যেই বোনেরা আন্দোলন করতো তারা প্রত্যেকে আমার বোন, যেই ভাইয়েরা কাজ করতো তারা আমার ভাই। সো আমি সবার সাথে একটা সুসম্পর্ক আমার ছিল, প্রত্যেকটা মানুষ আমারে ভালোবাসতো, আমি অনেক ভালোবাসা পাইছি এবং আল্লাহর কাছে এটা অশেষ মেহেরবানি। দেখা গেছে যে আমি ওই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে একবার একটা কটূক্তি হয়েছিল ফ্রান্সে, তখন উই লাভ মুহাম্মদ ট্রেন্ডিং চলতেছিল। তো আমি বলতেছিলাম যে আমি তো একটা ইসলামিক মানুষ না সেই অর্থে, আমি তো এত আলেম না, প্র্যাকটিসিং না, আমি কি করতে পারি আমার তরফ থেকে। তো হঠাৎ করে আমার মনে পড়লো যে আমি ছোটোবেলায় আমাদের বিটিভিতে মাগরিবের আজানের পরে হামনাদ গাওয়া হতো। তো আমার খুব পছন্দের শিল্পী ছিল খালিদ হোসেন সাহেব, শিল্পী। জি, উনিও ইন্তেকাল করেছেন কয়েক বছর আগে। তো ওনার কণ্ঠে একটা আমার খুব প্রিয় নাতে রাসূল ছিল হলো নাম মোহাম্মদ বল। তো আমি ওই গানটা গাইলাম, ওই গানটা গেয়ে রাতের বেলা আমি পোস্ট করে ঘুমাই গেছি। সকালে উঠে থেকে হাজার হাজার লাইক, কমেন্ট, শেয়ার, অনেক ভিউ। এবং আমি দেখতেছি প্রত্যেকটা মানুষ যারা কমেন্ট করতেছে ম্যাক্সিমাম মানুষই হয়তোবা তারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ, যাদের সাথে আমার ওই সম্পর্কটা কখনো সেভাবে হয়ে ওঠে না। আমি তো যেহেতু আরবান সোসাইটিতে বড় হয়েছি, আমার ওই কানেকশন কখনো ছিল না। বাট তারা মন ভরে আমার দোয়া করতেছে, কেউ আমার বলতেছে ভাই আপনার এই শব্দটার উচ্চারণটা একটু ভালো হইলে ভালো হইতো। এই যে এই যে ভালোবাসাগুলা, আর আমার দলের ভাই ব্রাদাররা তো আছেই সবসময়, এত মানে দ্যাটস টেকেন ফর গ্রান্টেড। সো অল টুগেদার বাংলাদেশে আমার মনে হয় না আমি ছাড়া জিয়াউর রহমানের নিয়ে আর কেউ র্যাপ গান করছে। আমি জিয়াউর রহমানের নিয়ে 2টা র্যাপ গান করছি। বাংলাদেশ জিন্দাবাদ, যেটা আমাদের দলীয় গান হিসেবে এখন মানে আমাদের স্লোগান, সেই আমাদের বাংলাদেশ জিন্দাবাদ নিয়ে কিন্তু কেউ কখনো গান করে নাই। তো আমি বাংলাদেশ জিন্দাবাদ নিয়ে গান করছি এবং যেই গানে আমি জিয়াউর রহমান, বেগম জিয়া এবং তারেক রহমান সাহেব তিনজনের একটা মানে আর্টিকুলেশন করছি আমি একসাথে, একটা লিগেসি ক্রিয়েট করছি। তারপর ধরেন যে একটা সময় ছিল যে আমরা বলতাম যে জেনারেশন আই হেট পলিটিক্স, তারা পলিটিক্স নিয়ে কোনো কথা বলে না, কিছু বলে না। আমি একটা গান করলাম জেনারেশন আই হেট পলিটিক্স, যেখানে আমি একটা কুল আরবান ছেলের জীবনটারে আনার চেষ্টা করলাম। তো এরকম অনেকভাবে আমি কাজ করার চেষ্টা করছি। তো ফ্যাসিজমের যে কথাটা বললেন, আসলে কি 5 তারিখ পর্যন্ত আমার কাছে মনে হয়েছিল যে আই থিঙ্ক উই হ্যাভ ডান ইট, হ্যাঁ, যে ঠিক আছে আমরা অ্যাচিভ করছি। কারণ একটা জীবনের আরাধ্য স্বপ্ন ছিল আমাদের যে আমরা হাসিনার পতন দেখবো, আওয়ামী লীগ এই ডাইনেস্টির পতন দেখবো। এটা হওয়ার পরে আসলে হয়েছে কি, টু সাম এক্সটেন্ট আমরা কেউই হয়তো এটা এত তাড়াতাড়ি আশা করি। তো এই জন্য ওইটার পরবর্তীতে একটা মানে যে হাসিনা চলে যাওয়ার পরে যেটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, ওইটাতে আসলে আমরা অনেকেই না একটু অবুঝের মতো অ্যাক্ট করে ফেলছি। সেটা আমিও করতে পারি, আপনিও করতে পারেন, যে কেউ করতে পারে। তো বাট আমি স্টিল হোপফুল যে ইনশাল্লাহ
এখন রাজনৈতিক যে একটা স্টেবিলিটি আসবে ইনশাল্লাহ, সেটা আমাদের বিএনপির পক্ষ থেকে হোক, সেটা বিভিন্ন রাজনৈতিক দলের থেকে হোক, এটা এনসিপি একটা নতুন দল, এখানে খুব ইয়াং কিছু ছেলে আছে, আমি স্টিল তাদের ভালোবাসি, তাদের ওন করি, কারণ তাদেরও একটা মানে দুর্দান্ত একটা কন্ট্রিবিউশন আছে। হ্যাঁ, তো সবকিছু মিলায়, বা এই জামাতে ইসলাম তাদেরও একটা মানে লম্বা একটা মজলুম, তারা সংগ্রামী ইতিহাস আছে, সবারই সংগ্রামী ইতিহাস আছে, 17 বছর সবারই আসলে বিরোধী দলের স্টেক ছিল ভাই। মানে আমরা কারো স্টেকে ছোট করছি আপনি তো বলতে পারবেন না যে আমার ভাইয়ের যে রক্তটা গেছে সেটা লাল, জামাত ইসলামেরটা কালো বা নীল বা না। তো এই যে এই ব্যাপারটা আমি প্রত্যেকের স্যাক্রিফাইসের ওন করি এবং রেসপেক্ট করি, এবং সেই জন্য আমার অনেকে ভুলও বোঝে। বাট ওই যে বললাম যে আমার ভোটটা আমি জানি আমি ধানের শীষে দিব, কিন্তু আমার যে কাজ, আপনি সমালোচনা করবেন না, অ্যাজ এ কালচারাল অ্যাক্টিভিস্ট আমি কোনো পার্টির কাছে মাথা নত করব না। সো অল টুগেদার আমার কাজ থাকবে যেই সরকারে থাকুক তাকে প্রশ্ন করা। জি এই ভাইয়া, আমরা রিসেন্ট একটা ন্যারেটিভ বাজারে দেখছি, রিসেন্টলি আমি লাস্ট 6 মাস ধরে দেখছি 24 ভার্সেস 71। আমার কাছে ব্যক্তিগতভাবে আমি খুব ওই জিনিসটা নিয়ে খুব উইয়ার্ড ফিল করি। হ্যাঁ, আপনার মানে খুব ছোট করে যদি আমাকে বলেন যে 24 ভার্সেস 71 যে ন্যারেটিভ বাজারে চালু হয়ে গেছে, এইটা নিয়ে আপনার মতটা কি? আমি সবসময় গত 1.5 বছরে একটা কথা স্ট্রংলি বলছি, মুক্তিযুদ্ধ যে ব্যাপারটা, এটা আসলে আমাদের চিল্লায় মাইকিং করার কোনো দরকার নাই। কেন? কারণ মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষকের নাম মেজর জিয়াউর রহমান। বাংলাদেশের ম্যাক্সিমাম বীরুত্তম, বীর প্রতীক প্রতিষ্ঠাকালীন সময়ে বিএনপি রাজনীতি করছে। সো বিএনপির প্রতিষ্ঠাটাই হয়েছে মুক্তিযোদ্ধার হাত ধরে, স্বাধীনতার ঘোষকের হাত ধরে। আওয়ামী লীগ কেন গত 17 বছর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করছে? কারণ ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না অবস্থা। কারণ শেখ মুজিব যুদ্ধ শুরু হওয়ার আগেই আত্মসমর্পণ করেন, সরিষার তেল নিয়ে, সিগারেটের পাইপ নিয়ে পালাইছে। তো পৃথিবীর সবথেকে খারাপ নেতা, পৃথিবীর সবথেকে খারাপ ডিক্টেটরও যুদ্ধ শুরুর আগে আত্মসমর্পণ করে নাই। সো পৃথিবীর হিস্ট্রিতে শেখ মুজিব ইজ দ্যাট কালপ্রিট যে এই কাজটা করছে। এবং সে শুধু তাই করে নাই, সে পুরো বাংলাদেশকে অরক্ষিত করে, তার ফ্যামিলির সিকিউরিটি নিশ্চিত করে উনি সারেন্ডার করছেন, একটা গতানুগতিক সারেন্ডার করছেন, এটা আপোষ বা একটা মানে আন্ডার টেবিল নেগোসিয়েশন। অ্যাবসলিউটলি। এবং রাজবন্দী হয়ে সে মোরগা মুসলমান খাইছে, হ্যাঁ, নার্গিসি কোফতা খাইছে। ইভেন দো মানে আওয়ামী লীগের কোন সিনিয়র নেতা রাজনীতি মাঠে ছিলেন না, অল আর ইন কলকাতা। এবং কলকাতা খুব বিশেষ বিশেষ জায়গায় ছিল, যেটা জহিরা আমাদের শোনা গেছে সেক্টর বলি। এক্স্যাক্টলি। তো আপনি চিন্তা করেন যে শেখ হাসিনার সন্তানের জন্ম হচ্ছে সিএমএইচে, তার মারে মানে শেখ সাহেবের মায়েরে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হচ্ছে, তারা মাসিক ভাতা পাচ্ছে, আমাদের সাথে দেশের যুদ্ধ চলতেছে, আমাদের লাখ লাখ মানুষরে তারা মানে হত্যা করতেছে। তো এই জন্য এই বাটপারের দল আওয়ামী লীগ একটা মানে হেড টু একটা বাটপারের দল, মিথ্যুকের দল। মানে আমি আমার অনেক গানেও বলছি ওরা মিথ্যুকের জাত। তো এই জন্য ওরা এই জিনিসটার ব্র্যাক করছে খুব বেশি 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 করে। হ্যাঁ, তো এখন দেখেন জিনিসটা কি, গত 17 বছরে যে ছেলেটার জন্ম 95, যে মেয়েটার জন্ম 2000 সালে, তারা কিন্তু গত 17 বছরে ট্রমা দিয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমাদের দলের কিছু সিনিয়র নেতা এই একই কাজ করে, তাহলে কিন্তু এই ইউথ যাদের বয়স 20, আমি কানেক্ট করতে পারবো, হ্যাঁ, ওরা কিন্তু একটা ট্রমা মানে রিকল করবে। অ্যাজ এ প্রফেশন আমি কাউন্সিলর, আমি মেন্টাল হেলথ নিয়ে কাজ করি। হ্যাঁ, আমার অস্ট্রেলিয়াতে আমার কাজই হলো অস্ট্রেলিয়াতে মানে গভর্নমেন্টের যারা ডোল খায়, গভর্নমেন্টের যারা ডোল খায়, যাদের মেন্টাল হেলথ প্রবলেম আছে, ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, ড্রাগস অ্যাবিউজ থেকে শুরু করে অটিজম সব কিছু, হ্যাঁ, তাদের আমি কাউন্সেলিং করি যেন তারা চাকরি করতে পারে, সেটা 5 ঘন্টা হোক সপ্তাহে, 10 ঘন্টা হোক, 15 ঘন্টা হোক, মানে ওয়ার্কেবিলিটি বাড়ায় দাও। হ্যাঁ, তো ওইখানে মেন্টাল হেলথ একটা টার্ম আছে পিটিএসডি। হ্যাঁ, আমি ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিই। ধরেন একটা 20 বছরের ছেলে, সে একটা মেয়েকে খুব ভালোবাসে, সিম্পল কথা, ওর স্বপ্ন এই মেয়েটারও সে একদিন বিয়ে করবে, সংসার করবে, ওদের সন্তান হবে, একটা সুখের সংসার হবে। হঠাৎ করে কয়েক মাস পর জানতে পারলো বা কয়েক বছর পর জানতে পারলো যে মেয়েটা আসলে ওর পিঠ পিছে আরো কয়েকজনের সাথে চিট করছে।
ওই ছেলেটার তখন একটা মেন্টাল ব্রেকডাউন হবে, সে মানসিকভাবে একদম বিধ্বস্ত হয়ে যাবে, পাগল পাগল হয়ে যাবে। উইথ থেরাপি মেবি উইথ ফিউ ইয়ার্স এই ছেলেটা আবার ভালো হবে, নর্মাল লাইফে ব্যাক করবে, এবং তার সাথে একটা নতুন মেয়ের পরিচয় হবে, ভালোবাসার সম্পর্ক হবে, যে মেয়েটা হইতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান মেয়ে। এক রাতে ওই ছেলে হয়তো ওই মেয়েটারে ফোন করবে, সেই সময় হয়তো বা মেয়েটা তার মার সাথে ফোনে কথা বলতেছে বা তার ভাইয়ের সাথে ফোনে কথা বলতেছে, বোনের সাথে। কিন্তু যখন ছেলেটা দেখবে কলটা বিজি, ওর ফার্স্ট থিং মনে হবে এই মেয়েটা নিশ্চয়ই চিট করতেছে। দিস ইজ কল পিটিএসডি। এবং ওই সময় তার একটা ব্রেকডাউন হবে, সে তার সিজার হবে, সে মানে পাগলের মতো আচরণ করবে, সে তার হার্ট অ্যাটাক হইতে পারে, অনেক কিছু। এখন যেই ভাষায় আওয়ামী লীগের বদমাইশগুলা গত 17 বছর কথা বলে গেছে, আপনি যদি সেই ভাষায় অ্যাডপ্ট করতে চান আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য, ইউ উইল বি ডুমড। দ্যাটস মাই আন্ডারস্ট্যান্ডিং। সো এটাই তো, এই জন্য আমি বলি যে হ্যাঁ, 5ই অগস্ট পরবর্তী একটা যে বিশৃঙ্খলা বা একটা আনসেটেলমেন্ট আছে, এটা ইনশাল্লাহ উইথ টাইম ঠিক হয়ে যাবে। এখন যেহেতু জনাব তারেক রহমান সাহেব দেশে আসছেন, অনেক কিছু আমি তারেক রহমান সাহেবের কোশ্চেন করে আসতাম, অলরেডি আপনি প্রসঙ্গ নিয়ে আসছেন। বাংলাদেশের 17 বছর পর তারেক রহমান সাহেব আসছেন। আপনি সামনের ইলেকশনে তারেক রহমান সাহেবের প্রভাব এই 5ই আগস্ট পরবর্তী বিএনপির কিছু জায়গায় আমরা কিছুটা ব্যালেন্সলেস দেখছিলাম বা প্রোপাগান্ডা দেখছিলাম বিএনপির এগেনস্টে, আপনি কি আশা করেন যে সামনের ইলেকশনে বিএনপির মানে ইলেকশনের রেজাল্টটা কী হতে পারে, তারেক রহমান সাহেবের প্রভাবটা কী হতে পারে? তারেক রহমান তো আসলে গত 17 বছর যেই সাফার দিয়ে গেছে, বা গত 17 বছরের বেশি সময়, কারণ আমি বলবো আসলে তারেক রহমান সাহেব 2001-2006-ও একজন ভিকটিম। সেই সময় বিশেষ বিশেষ মিডিয়াগুলা, এখন সেসব মিডিয়ার নাম নিলে আমাদের অনেক সিনিয়র নেতারা রাগ করবে, তো এই জন্য নাম নিলাম না, কিন্তু বিশেষ বিশেষ মিডিয়াগুলা, তৎকালীন কুলিন মিডিয়া, ব্রাহ্মণ মিডিয়া, ব্রাহ্মণ আমি বলবো না, যে মানে এলিট যারা, হ্যাঁ, তারা যেভাবে করে তারেক রহমান সাহেবের ক্যারেক্টারকে অ্যাসেসিন করছে, তাকে নিয়ে হাওয়া ভবন নিয়ে মিথ্যা গল্প বুনছে, ঠিক আছে, তো সে কি ভিকটিম না? সে ভিকটিম। আমরা কতটুক সেই ন্যারেটিভটার কাউন্টার করতে পারছি আজকে পর্যন্ত? পারি না, কিন্তু একদম মানে বিগ জিরো অন দ্যাট ফিল্ড। বরঞ্চ দেখবেন যেই এলিটরা সেই সময় তারেক রহমান এবং বেগম জিয়ার সব থেকে বেশি ক্ষতি করছে, তারাই আজকে আমাদের আপনার থেকে বড় বিএনপি হয়ে গেছে, কারণ তারা একটা গন্ধ পাচ্ছে। এটা একটা। সো আমি যেটা বলতেছি, তারেক রহমান সাহেবের স্যাক্রিফাইসটা হিউজ। সে তার শৈশবের, তার বাড়ি থেকে শুরু করে তার মায়ের পেটের, তার বেস্ট ফ্রেন্ড, তার ভাই কম, বেস্ট ফ্রেন্ড বেশি বলবো আমি, ভাই অনেক হইতে পারে, মানে বেস্ট ফ্রেন্ড কিন্তু ভেরি স্পেশাল। তাদের দুই ভাইয়ের যে কেমিস্ট্রিটা ছিল, দ্যাট ওয়াজ ইনক্রেডিবল। আমার মানে আমি এখনও যখন তাদের ভিডিও দেখি না, আমার চোখে পানি আসে। আমার নিজের কোনো আপন ভাই নেই, তারপরেও হ্যাঁ। তো এই, তারপর তার মায়ের অসুস্থতা, এবং বেগম জিয়া তো আসলে কি বলবো, হিমালয় পর্বত। আপনি যেমন হিমালয় পর্বতরে তার জায়গা থেকে আপনি সরাইতে পারবেন না, বেগম জিয়া ইজ এক্স্যাক্টলি লাইক দ্যাট। মানে একটা মানুষের জীবন, একটা মানুষের সন্তান, একটা মানুষের স্বাস্থ্য, সব কিছুরে তোয়াক্কা না করে সে আমার আপনার পাশে ঢিট হয়ে দেশে ছিল একটা মুহূর্তের জন্য। নিজের কোরবানি দিচ্ছে আমার আপনার জন্য। একদম, মানে বেগম জিয়া শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে এরকম ক্যারেক্টার হাতে গোনা 2-1 জন আপনি পাবেন, এরকম পার্সোনালিটি। তো মেজর জিয়া, প্রেসিডেন্ট জিয়া, শহীদ জিয়া এবং বেগম জিয়ার সন্তান তারেক রহমান, তো আমাদের তো সেই আকাঙ্ক্ষাটা তার প্রতি থাকবেই। এবং আমরা গত 1.5 বছরে যদি আমি বলি ভাইয়া, প্রত্যেকটা পলিটিক্যাল লিডার কোনো না কোনো সময় কোনো না কোনো ব্লান্ডার করছে। অনলি তারেক রহমান ইজ দ্য অনলি পার্সন never said a single word that makes any sort of nuisance. So that's incredible. I really appreciate that. এবং ইলেকশনের প্রেডিকশন যেহেতু বিশাল মানে আজকে জামাত মানে একদিকে বিএনপি হয়ে গেছে, বিএনপি ভার্সেস সব জোট, মানে এনসিপি, জামাত, চরমনাই, হেফাজতের একটা বড় অংশ, মামুনুল হক সাহেবের বড় অংশটা, সবকিছু মিলে বিএনপির সাথে শুধু বিএনপি, তার সমমনা ছোট করে দল আর জমিয়ত। হ্যাঁ, আপনার কাছে এবার মানে আমি সত্যি কথা, গত 1 সপ্তাহ ধরে দেশে আছি, আমি খুব কম ফেসবুকিং করি, কারণ আমি অনেক এত বছর পর এত মানুষের সাথে দেখা, বিশেষ করে আমার অনেক কাজিনের বাচ্চা কাচ্চা হয়েছে যাদের আমি কখনো দেখি নাই। তো এই মানুষগুলোর সাথে, এই বাচ্চাগুলোর সাথে আমার একটা বন্ডিং, তো আমি জাস্ট ছবি পোস্ট করি আবার বের হয়ে যাই। তো অত জানি না, বাট হ্যাঁ আমি শুনছি যে এনসিপির সাথে জামাতের আমার কাছে মনে হয় এটা ভালো হয়েছে। এটা ভালো হয়েছে ইন এ সেন্স,
মানে বিএনপির যে লেগেসি, বিএনপির আসলে আর কারো দরকার নেই, ঠিক আছে? এবং সত্যি কথা, এই যে আমি এই কথাটা বলবো, এটাও মানুষ খারাপ, মানে যারা আমাকে পছন্দ করে না তারা খারাপ ইন্টারপ্রেট করবে। আমি একটা সংসদে চেক অ্যান্ড ব্যালেন্স চাই। পৃথিবীর কোনো দল 250-300 সিট পাইলে হাসিনাই হবে, সেটা বিএনপি হইলেও হবে। কারণ বিএনপি শুধু তারেক রহমান একা চালাতে পারবে না। তো তারেক রহমান সাহেবের পাশে তো অনেক, এই যে ধরেন এই চ্যানেলটা আপনি হোস্ট করতেছেন, একজন প্রডিউসার আছে, একজন ডিরেকশন আছে, বাট তারপরে অনেকগুলা মানুষ কিন্তু বিহাইন্ড দ্য সিনে কাজ করতেছে। এইখান থেকে একটা মানুষ, এই ভাইটা যদি এখন একটা কাচের গ্লাস ঠাস করে ছুঁড়ে মারে, আমাদের ইন্টারাপশন হবে। হ্যাঁ, এখন আপনি এখানে বসে আছেন, আপনি কিন্তু তার কন্ট্রোল করতে পারতেছেন না। না, আপনি তাকে বলতে পারেন যে কিছু ডিস্টার্ব করো না, কিন্তু সে কিন্তু যদি তার ইচ্ছা হয় একটা এই জিনিসগুলো ফেলে দিবে, কিছু করার নেই, কিছু করার নেই। একটা দেশে তারেক রহমান সাহেব যদি ধানমন্ডি থাকে, উনি যদি গুলশান থাকে, উনি যদি আজকে বগুড়া থাকে, বাকি জায়গাগুলো তো কন্ট্রোল করা। সো সেই জন্য চেক অ্যান্ড ব্যালেন্স খুব ইম্পর্টেন্ট। আমি এই কাউন্সেলিং করার আগে 7.5 বছর অস্ট্রেলিয়ান আর্মিতে চাকরি করছি। অস্ট্রেলিয়ান আর্মির বেসগুলোতে সিকিউরিটি থাকে থার্ড পার্টি, তারা আর্মির কেউ না, তারা এজেন্সি থেকে আসে। না যদি আমি এখন অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে জাস্ট আমি কথা মাঝখানে সরি বলে দিলাম, ইলেকশনে আপনি জাস্ট অ্যাজ এ সাপোর্টার হিসাবে, বিভিন্ন সাপোর্টার হিসাবে আপনি কিরকম প্রেরিট করেন? ভাই শুনেন, বিএনপির সাপোর্টার হিসেবে, মোহামেডানের সাপোর্টার হিসেবে আমি সবসময় চাবো যে আমার দল জিতবে। আমার দল জিতবে, এটা আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে ল্যান্ডস্লাইড মানে 200 প্লাস নাকি মানে 150-60, জাস্ট একটা প্রেডিকশন, মানে রাজনৈতিক কি বলে সচেতন হিসাবে আমার মনে হয় 200-210 এরকম একটা ওকে মানে ই থাকবে। রাত ভাই, আমি যদি অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আমাকে প্রডিউসার বারবার ইঙ্গিত দিচ্ছেন, জি আজকের এই অনুষ্ঠান শেষের আগে আমার পুরো অনুষ্ঠান আমার গুজবাম্প হচ্ছে, আমার এখনো পছন্দ দাঁড়িয়ে আছে। আমি এমন একজন মানুষের সাথে কথা বলছি এত সাবলীলভাবে, উনি, আমরা শুধুমাত্র ওনাকে ইউটিউবে দেখেছিলাম, ফেসবুকে দেখেছিলাম, আমি সামনাসামনি আজকে ওনার যে বোল্ডনেস, ওনার যেই দেশের প্রতি মায়ার সাথে হচ্ছে মজলুম মানুষগুলির প্রতি মায়া একই সাথে আমি দেখলাম। আজকের এই কথাগুলি গান না, আজকের এই কথাগুলি ছিল ধ্রুবের কবিতা। আপনার কণ্ঠে যেন না থামে, আল্লাহ আপনাকে উত্তর আরও অনেক সাফল্য দিক। এইভাবেই থেকেন আমাদের হাত ভাই। থ্যাংক ইউ, ভালোবাসা আমার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক। ধন্যবাদ।